প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের 2019 সালের কোশ্চেনটা সলভ করব বিস্তারিত আলোচনা সহ। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট শুরু করছি। তো প্রথম কোশ্চেনটা ছিল দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার ইজ। লাফটার হলো লাফ, যে ভার্বটা আছে সেই লাফের হচ্ছে নাউন, মানে যে হাসে তাকে বলা হয়। তো এটা কাউন্টেবল, এটাকে আনকাউন্টেবল নাউন ধরা হয়। কাউন্টেবল করতে গেলে এখানে যেটা বলা হয়েছে যে লাফ, তার মানে লাফ মানে আমরা যদিও এটা একটা ভার্ব, লাফ মানে কি হাসি, তা হাসি আবার কিভাবে কাউন্টেবল হয় গণনা করা যায়। কিন্তু বিষয়টা এরকম, আমরা ফেসবুকে যেমন লাইক দিই, দিয়ে বলি এতটা লাইক পড়ছে, সেরকমই বিষয় এ লাফ। তারপরে যদি একটার বেশি হয় তাহলে ওখানেও যেমন আমাকে বলতে হবে 10 লাইকস, এরকম সেরকম এখানেও যেমন একই কথা বলতে হলো যে 2 লাভস, মানে 2টা হাসি। সো এটাই ছিল এটার অ্যান্সার। আর নেক্সট কোয়েশ্চেন হলো বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি। তো এখানে তোমরা জানো এটা নিশ্চয়ই অনেকবার এসেছে, 10টি মাত্রাবিহীন। তো তোমাদের জ্ঞাতার্থে তোমরা এটাও নোট করে রাখো সবসময় যে মাত্রাবিহীনটা আসবে তা না, অর্ধমাত্রা এগুলো আসে। তো বাংলা বর্ণমালায় 50টা মোট বর্ণ আছে, এটাও একটা কোয়েশ্চেন। আর স্বরবর্ণ 11টা আর ব্যঞ্জন বর্ণ 39টায়, টোটাল করলে 50টা হয়। তো পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন বর্ণের সংখ্যা, তাহলে পূর্ণমাত্রা মানে কি টোটালটার উপর যে মাত্রা থাকে, এরকম আছে 32টা। অবশ্যই ইম্পর্টেন্ট সব পুরো জিনিসটা, এটা বিসিএস পরীক্ষায় আসে। পূর্ণমাত্রা হবে 32টা, আর অর্ধমাত্রা 8টা, আর মাত্রাহীন কোনো মাত্রা থাকে না, যেটা এখানে এসেছিল, এটা হলো 10টি। আচ্ছা, 3 নম্বর, পলাশির যুদ্ধ সংগঠিত হয়, তাহলে 1757 সালের 23শে জুন এটা অ্যান্সার। তো এটা কখনো হয়তো সালটাও তোমার কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, হ্যাঁ, যে কত সালে হয়েছিল সেটাও জানতে হবে, 1757 সালে। আচ্ছা, এখানে আমরা অনুপাতের একটা অঙ্ক দেখছি। হ্যাঁ, একটি জারে দুধ ও পানির অনুপাত এত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার। তো দেখো এটা সুন্দর, আমরা হচ্ছে যে বিভিন্ন নিয়মে করতে পারি। তো এটা অনেকে যেমন অনুপাতের রাশির যোগফল করে, সেইভাবেও করা যাবে, একটা নিয়ম আছে। তো আমরা শর্টকাটে যেটা করব, যেহেতু টিক চিহ্নের বিষয়, এইখানে দেখো অনুপাতে যেটা বলা হয় ফার্স্টের সাথে ফার্স্টের সম্পর্ক আর দ্বিতীয়র সাথে দ্বিতীয়। তাহলে দুধের পরিমাণ যদি 5 লিটার হয়, সেখানে পানির পরিমাণ আছে 1 লিটার। আচ্ছা, ওকে, এখন আমরা যদি এটা ডান বাম করে সাজাই, যে পানিটা আমি ডানে ফেলবো, তাহলে 5 লিটার দুধের মধ্যে পানি আছে 1 লিটার, একে কত, তার নিচে যে 8 বসাবা, তাহলে 8 কিন্তু কি অরিজিনালি তোমার হচ্ছে দুধের পরিমাণটা না, এটা বলছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে এরই সমজাতীয় জিনিস ওখানেও লাগবে। তো দুধ যদি হয় 5 লিটার আর পানি যদি হয় 1 লিটার, তাহলে দুধ বেশি আছে কতটুক, বিয়োগ দিলে আমরা জানবো যে 4 লিটার। তো এটা আমরা যখনই করে ফেলবো যে এটা 4 লিটার, তারপরে আমরা সাজাবো যে 4 লিটার দুধ বেশি আছে, এইভাবে ঐকিক নিয়মে আমরা চলে যাব। তখন আমরা 4 নম্বর অঙ্কটা করছি। 4 নম্বর, যে 4 লিটার দুধ বেশি আছে, তাহলে পানি কতটুক হলে সেটা, যখন পানির পরিমাণ, পানি ওখানে যেটা ছিল এই অনুপাতে যে 1 ছিল, সেই 1টা নিতে হবে। পানি 1 লিটার, বাস। অতএব তাহলে 1 লিটার দুধ আছে, এটা 1/4 হলো। আর ওই যে 8 লিটার দেওয়া ছিল অঙ্কে, সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে 8 উপরে যাবে, তাহলে অ্যান্সার হবে 2 লিটার। যত তাড়াতাড়ি তুমি রাফলি যত তাড়াতাড়ি করতে পারো, তো 2 লিটার কিন্তু অ্যান্সার। তো আমরা এবার 5 নম্বর কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা ছিল এরকম, যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কয়টি। তো এটা মাথায় রাখতে হবে, ইউ যেটা বলা হয় সংক্ষেপে, 27টা সদস্য রাষ্ট্র আছে। আরও এখানে অনেক প্রয়োজনীয় তথ্য আছে, এগুলো হলে তোমরা নিতে পারো। ক্রোয়েশিয়া যেমন হচ্ছে 1 জুলাই 2013 সালে যোগ দিয়েছে। উল্লেখ্য 28 সদস্য থাকলেও 31 জানুয়ারি 2020 যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করায়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটি ত্যাগ করেছে। তাহলে ইংল্যান্ড, যেটা যুক্তরাজ্য, কত সালে কত তারিখে, যার কারণে এখন বর্তমান সদস্য সংখ্যা 28 থেকে 27 হয়েছে। শুদ্ধ বানান কোনটি, তাহলে সমীচীন, এটা আই কন্ট্যাক্ট করে রাখতে হবে যে সমীচীন। এর আগে আমরা আগের কোয়েশ্চেনে দেখেছিলাম মুহূর্ত বানানটা এসেছিল, সেখানে 2 কোণায় ময়ের 2 পাশে কিন্তু ফার্স্টে আর লাস্টে হস্যকার থাকে, আর মাঝখানে মতে দীর্ঘকার থাকে। আর সমীচীন দেখো 2টাই দীর্ঘিকার। আচ্ছা, এটা আমরা একটা অঙ্ক দেখছি। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত। আচ্ছা, পিতার বয়সটা যেহেতু দেওয়া আছে 62 বছর, তাহলে ওইখানে বলেছে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়সটা পুত্রের, আমরা যদি বেশি ঝামেলা মনে করি, আমরা সুন্দর ক ধরে ফেলবো, কোনো সমস্যা নেই। তো আমরা পিতার বয়সটা যদি ক ধরে ফেলি,
আসলে আমার ভিডিও সেটিংটা ভালো হয়নি, এই জন্য আমি তাহলে মনে করি পিতার বয়স ক বছর। এবার আমরা অঙ্কে আবারও দেখি যে কি বলা ছিল, দেখি যে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা। তাহলে এখানে আমরা পিতা না ধরে একটা চালাকি করব, আসলে পিতা ধরলে একটু উল্টা উল্টা লাগবে। আমরা পিতা না ধরে দেখো পুত্রের বয়সটা ধরলাম ক বছর। তাহলে অতএব আমরা কয়ের মাধ্যমে তাহলে এখন পিতার বয়সটা বের করব, যে পিতার বয়স। তাহলে ওখানে যেটা বলা ছিল যে পিতার বয়সটা পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তো আমরা দেখো পিতার বয়স তাহলে হবে পুত্রের দ্বিগুণ করলে হচ্ছে 2 ক, তাহলে দ্বিগুণ অপেক্ষা আরও কত বছর বেশি, সেটা যোগ দিতে হবে 2 বছর বেশি। ওকে, এত বছর। তো এটা থাকলো। এখন আমরা যদি সমীকরণ গঠন করি, পিতার বয়সটা দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে 2 ক যোগ 2 সমান সমান পিতার বয়স বোধহয় 62 বছর দেওয়া আছে। হ্যাঁ, এইখানে আমরা সমীকরণে বসিয়ে দিয়ে সমাধান করে কয়ের মান বের করলেই কিন্তু হয়ে যাবে 62। তাহলে এই 2টা আমরা +2 ওই পারে মাইনাস করে দেবো, যেহেতু সমাধান এটা। তাহলে 2 ক সমান একবারে মাইনাস করে 60 করে দিলাম, আর এই বা ক সমান 2 গিয়ে এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 60/2 কাটাকাটি করলে 30। সো ক আমরা পেলাম কি, পুত্রের বয়স ধরেছিলাম আমরা ক, তো ক বের হলো আমাদের 30। এই দেখো অপশনে 30 আছে, পুত্রের বয়স চেয়েছিল। তো আমরা 60টা প্রশ্ন সলভ করে ফেললাম। এবার আমরা 8 নম্বরে চলে যাব। আচ্ছা, 8 নম্বর ছিল যে 4x² + 9y², 4x² + 9y² এর সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ রাশি হবে। তো এই অঙ্কটা কমন, চাকরি পরীক্ষাগুলোতে আসলে প্রায় দেখি এই অঙ্কটা আসে। তো এটা যেটা করতে হবে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা মানে এই টোটাল রাশিটার উপর একটা স্কোয়ার আনার ব্যবস্থা করতে হবে। তো সংখ্যাটা ছিল 4x² + 9y²। তো এটা আমরা 8 নম্বরে গেলাম, 4x² + 9y²। আমি যদি ভিতরে প্লাস মাইনাস যাই থাকে এরকম টোটালটার উপর একটা হোল স্কোয়ার আনতে পারি, এদিকে 2টা পদ থাকলো, তাহলে এটাকেও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। সো এই অঙ্কটা যেভাবে করতে হবে, এখানে 2x লিখে তার উপর আমরা একটা স্কোয়ার দেবো, আর এই পাশে 3y লিখে তার উপর একটা স্কোয়ার দেবো। এখন এটা আমরা একসময় বর্গের সূত্রের এটাকে a হিসেবে কাজে লাগাবো, এটাকে b হিসেবে কাজে লাগাবো, তাহলে a² + b²। আর আমরা একটা +2ab নিয়ে আসার চেষ্টা করি, +2.a.b, এটা a আর এটা b। তাহলে এটা দেখো গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 18, 18xy। কিন্তু এটার স্কোয়ার করলে এটাই হয়, এটার স্কোয়ার করলে এটাই হয়, কিন্তু এইটা তো অঙ্কে নেই। তো এটা আমরা কোথা থেকে পেলাম? এখন এটা যদি এখানে থাকতো, দেখো এখানে আমি আবসা করে রাখি যে এখানে যদি প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 18, 18xy একটা থাকতো, তাহলে কিন্তু কোনো নিষেধ ছিল না, যেহেতু এটা গুণ করলে এটাই আসে, এটা স্কোয়ার করলে এটাই আসে, এটা স্কোয়ার করলে এটাই আসে। তাহলে আমরা এই টোটালটা সমান স্কোয়ার +2ab + b², এটা সমান আমরা a + b হোল স্কোয়ার লিখতে পারতাম। আর এই টোটালটার উপর হোল স্কোয়ার লিখতে পারলেই এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। সো ওখানে বলাই হয়েছে যে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তো এখন কত যোগ করলে বলতে 18xy যোগ করলে পূর্ণবর্গ হবে, আমাদের এটাই হবে অ্যান্সার। সরি, উত্তরে দেখছি 12, 3 দুগুণে 12, এটা আমি ভুল করেছি। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা হবে 12xy। তাহলে 12xy যোগ করলেই পূর্ণবর্গ হবে। 9 নম্বর একটা ন্যারেশন দেওয়া হয়েছে, ন্যারেশন ভয়েস এগুলো মোটামুটি একটা করে থাকেই। তো আমরা দেখি কি বাক্যটা, হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ডাইরেক্ট স্পিচ ইজ। তাহলে এটা ইনডাইরেক্টে আছে, ডাইরেক্ট করতে হবে। তো এটা দেখো অ্যান্সারটা, হি সেইড কমা ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমার প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এটা মাথায় রাখতে হবে। হি ডিড দ্য ওয়ার্ক। তোমরা এটা হচ্ছে যে ইনডাইরেক্ট করলে ওইটা অ্যান্সার আসবে কিন্তু। আচ্ছা, তারপরে আছে 10 নম্বর, 70 সালের নির্বাচনে, এটা এরও আগে আমরা একটা প্রথম ধাপের কোশ্চেনে একটা এই কোশ্চেনটাই পেয়েছিলাম যে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? তাহলে 169টি। আচ্ছা, ফসফেট একটা সার, ফসফেটস ড্যাশ টু মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ, তার মানে প্রয়োগ করা উচিত, অ্যাড করা উচিত এরকম। তো এটা প্যাসিভ ফর্মের বাক্য। তো ফসফেটস নিড টু বি, আর অ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অ্যাডেড, এটা হবে অ্যান্সার। রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ, তো এটা মনে রাখবা দুইটাই শিকার হয়, অর্থাৎ রবি যোগ ইন্দ্র, দীর্ঘই কিন্তু হবে না।
তারপরে আমরা 13তে যাই। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? এটা খুবই ছোট ক্লাসের কোশ্চেন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। বিরাম চিহ্নকে অপর নাম কি? তাহলে এটা হলো ছেদ চিহ্ন। হ্যাঁ, তারপরে ইতিহাস রচনা করেন যিনি, তাকে কি বলে? ঐতিহাসিক। কোনটি শুদ্ধ বাক্য? তাহলে আমার বড় দুরবস্থা, আমার বড় মানে দুরবস্থা বানানটা নিয়ে দেখো এক একটা এক রকম আছে, তো এইটা হলো সঠিক বানান, হস্যকার হবে, দীর্ঘকার হবে না, দুরবস্থা। আচ্ছা, কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? তো এটা একটা ফাইন কোশ্চেন, যে এটা যে কোনো 3টা বাহু দিলেই তোমার সেটা দিয়ে কিন্তু ত্রিভুজ হয় না। তো এখানে তোমরা অ্যান্সার এটা দেখতে পাচ্ছ, কিন্তু কিভাবে হলো সেটা তোমাকে শিখতে হবে, কারণ সংখ্যা তো চেঞ্জ করে দিতেই পারে, এটা মুখস্থ করে লাভ নেই। 17 নম্বরটা আমরা দেখছি। 17-এর কয়ে যে অপশনটা আছে আমরা সেটা নিয়ে আগে কাজ করব। 2, 4, 5। এখন এইটা দিয়া ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা? তো ত্রিভুজের বাহুগুলোর ক্ষেত্রে একটা সুন্দর উপপাদ্য আছে, যেটা সপ্তম শ্রেণীতে রয়েছে, যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো এর মানে হলো যে এই 3টা বাহু যদি এরকম হয়, তাহলে আমি যে কোনো 2 বাহুর সমষ্টি, অর্থাৎ এই 2টা যদি যোগ করি তাহলে কত? 6 হয়। তাহলে তৃতীয় বাহু বলতে আমি যাকে যোগ করলাম না সেটা তৃতীয় বাহু, তাহলে এই যোগফলটা ওই 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 বাহুটার চেয়ে বড় হতে হবে। আমরা দেখলাম 6 5-এর চেয়ে বড়, তাহলে এটি কিন্তু এনাফ না টেস্ট। আরও টেস্ট করতে হবে, যে একবার এই 2টা যোগ করলাম, যেহেতু বলা আছে যে কোনো 2 বাহুর সমষ্টি, তাহলে একবার এই 2টা যোগ করে দেখলাম যে ওর চেয়ে বড় হলো। তারপরে আমাকে এখন ফার্স্ট সেকেন্ড যোগ করেছিলাম, এখন আমরা এই সেকেন্ড আর থার্ড যদি যোগ করি তাহলে কত হয়? 9। তখন তৃতীয় বাহু হবে 2, যেহেতু একে যোগ করলাম না, তাহলে যোগফলটাই বড় হতে হবে। হ্যাঁ, 9 2-এর চেয়ে বড়। এটাই শেষ না, এই ফার্স্ট আর থার্ড যোগ করেও চেক করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট সেকেন্ড যোগ করে দেখতে হবে থার্ডের চেয়ে বড় কিনা। যদি না হয় তাহলে তো আমরা টেস্ট করবোই না, ক্যান্সেল করে দেবো। আর এই 2টা যোগ করে দেখতে হবে সেই যোগফলটা ওই বাহুটার চেয়ে বড় কিনা, আবার এই বাহু 2টা যোগ করে দেখতে হবে এর চেয়ে বড় কিনা। তো এই 2টা যোগ করলে হয় 7, সেই 7ও যেহেতু 4-এর চেয়ে বড়, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। অ্যান্ড কোশ্চেনে কিন্তু নেগেটিভ কোশ্চেন করেছে যে আঁকা যাবে না, সো এটা আরও ভেজাল। সেই জন্য তোমাকে জানতে হবে যে কোনটা কোনটা আঁকা যাবে সেটা আগে জানতে হবে। যেখানে এই কন্ডিশনটা ফিল আপ হবে যে আমি যখনই 2টা যোগ করছি সেই যোগফলটা অপর বাহু হচ্ছে বড়, সেই বাহুগুলো দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে। সো খ নাম্বার অপশনেও দেখো আমরা যাবেই পাবো, যেহেতু প্রশ্নটা করেছে যাবে না, তাহলে একটাই যাবে না আলা আছে। এখানে আমরা মুখে মুখে দেখাই যে এই 2টা যদি আমরা যোগ করি, 5 আর 4 9, 6-এর চেয়ে বড় হলো। আবার 6 আর 5 যদি যোগ করি 11, 4-এর চেয়ে বড়, হ্যাঁ হবে। আবার এই ফার্স্ট আর থার্ড যদি যোগ করি 10, সেই যোগফলটা 5-এর চেয়ে বড়, এটা দিয়েও আঁকা যাবে। আর এটা ওই একই অবস্থা হবে, এই 2টা যোগ করো 7 6-এর চেয়ে বড়, আবার এই 2টা যোগ করো 10 7 3-এর চেয়ে বড়, আবার এই 2টা যোগ করো 9 4-এর চেয়ে বড়। আর এইটা দেখো অবস্থা, যদি আমরা প্রথমেই আমরা মিস করব, 4 আর 2 যোগ করলে কত? 6, সেই যোগফলটা দেখো 7-এর চেয়ে ছোট হয়ে আছে, যোগফলটাই বড় হতে হবে। সো এটা দিয়ে আঁকা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার 18 নম্বরে যাব। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। তাহলে এটা অতীতে একটা ঘটনা চলাকালীন, আর একটা ঘটনা হলে যে ঘটনাটা রানিং থাকে, চলমান থাকে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ ওয়াজ ওয়্যার আইএনজি। তাহলে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, হ্যাঁ, আই ডিসাইডেড টু গো আউট, মানে তার আগে বৃষ্টি ছিল মেবি, তাহলে যেহেতু সূর্য কিরণ দিচ্ছে তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যেতে। তো খাওয়ার লবণের সংকেত, যেটা আমরা সোডিয়াম ক্লোরাইড বলে থাকি, আমরা তরকারিতে যে লবণটা খাই, এটা কেমিক্যাল নাম হলো সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবার আমরা 20 নম্বর কোশ্চেনে যাব। আসলে অনেকগুলো কোশ্চেন, মোট তোমরা জানো যে 80টা কোশ্চেন এখানে থাকে। আচ্ছা, আমরা এবার 20 নম্বর কোশ্চেনে ঢুকছি। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় কাকে? তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তো এটা আমরা সুন্দরী হচ্ছে যে সিম্পলি চলক ধরে, অর্থাৎ ক ধরে অঙ্কটা করে ফেলতে পারি। তো আমরা যদি ধরি যে মনে করি অতিভুজ হলো ক মিটার, 21 নম্বর। তাহলে অতিভুজ ধরলাম ক মিটার। এখন অতিভুজের সাথে কার সম্পর্ক আছে দেখি, যে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। বেশ, কিন্তু পেঁচানো কিছু না, আমি যেহেতু অতিভুজ ক ধরলাম, তাহলে অতিভুজই কিন্তু 1 মিটার বেশি। তা আমি যখন অতিভুজ ধরে লম্ব বের করব, তাহলে লম্ব তাহলে 1 মিটার কিন্তু কম, অর্থাৎ এখন তাহলে বিয়োগ দিতে হবে। লম্বটা তাহলে কত হবে? লম্ব তাহলে অতিভুজ থেকে 1 মিটার কম। অতিভুজ যেহেতু 1 মিটার বেশি, তাহলে লম্ব 1 মিটার কম, এই দিকভাবে জিনিসটা ভাবতে হবে। আচ্ছা, এখন আরেকটা বাহু আমরা আছে বোধহয়, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য। তাহলে এখন আমরা ভূমিটা বের করব।
হ্যাঁ, ভূমির দৈর্ঘ্যের কন্ডিশনটা কি দেখি। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তাহলে ভূমির দৈর্ঘ্যটা লম্বের চেয়ে 1 মিটার কম। তাহলে লম্ব আছে এটা, আমাদের ওটা আগে লিখতে হবে। আর 1 মিটার কম মানে 1 বিয়োগ দিতে হবে। আর তোমরা জানো যে এটা 1000 বিয়োগ দিই, একই চিহ্ন থাকলে সেই জিনিসটা কি যোগ করতে হয়, কিন্তু আবার -7 এসে প্লাস না, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, যেটা বীজগণিতীয় থিম থেকে আমরা জানি। তো এটা আমরা -2 দিয়ে মিটার। এখন আমরা দেখব যে কোশ্চেনে কি চাওয়া হচ্ছে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। আচ্ছা, তো এখানে দেখো তোমরা পিথাগোরাসের সূত্র নিশ্চয়ই জানো যে অতিভুজের উপরে স্কোয়ার, নিটে প্রমাণ করেছেন যে অতিভুজ যেহেতু আমাদের ক, তাহলে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগফল। অর্থাৎ লম্ব আমাদের আছে হলো ক -1 তার উপরে স্কোয়ার প্লাস আরেকটা যেটা বাহু ছিল ভূমি, সেটা হলো ক বিয়োগ 2 তার উপরে স্কোয়ার। এখন এই সমীকরণটা আমরা সমাধান করলেই ক এর মান বের করতে পারলেই কিন্তু সবই বের হয়ে যাবে, কিন্তু চেয়েছে আসলে অতিভুজটা। তো এই পাশে ক স্কোয়ার থাকলো, আর এগুলো বর্গের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এটাও আমরা বর্গের সূত্রে ফেললে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে যেগুলো কাটাকাটি যায় সেগুলো শেষ করে ফেলবো। সমান ক স্কোয়ার, এটা গুণ করে দিলে 2ক হয়, -2ক, আর একের উপর যত পাওয়ারই থাক এটা একই হয়। এটা ক স্কোয়ারটা লিখলাম, আর এটা দেখো 2 দুগুণে 4ক, তাহলে -4ক, আর এই 2 স্কোয়ার মানে 4। আচ্ছা, এখন যেটা হবে যে এই পাশে দেখো দুইটা ক স্কোয়ার আছে ওই পাশে, তো দুইটা ক স্কোয়ার যোগ করলে 2ক স্কোয়ার হয়, এই যে ক স্কোয়ার যোগ ক স্কোয়ার, তাহলে এই পাশে থাকলো 2ক স্কোয়ার। আর এদিকে এটা আর এটা একই চিহ্ন, একই চিহ্ন থাকলে আমরা একটু আগেও দেখলাম যে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, তাহলে 4 আর 2 6, 6ক। আর সংখ্যা দুটাও দেখো একই বিষয়, যে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, তাহলে 4 এর 1 5। এখন এই পজিশনে আমরা একটা কাজ করতে পারি, পুরো সাইডটা ট্রান্সফার করব, যেটা প্রতিসাম্য বিধি বলা হয় সমাধানের ক্ষেত্রে, তাহলে কোনো চিহ্ন অদল বদল হয় না। ডান পক্ষটা আমরা পুরো বাম পক্ষে নিচ্ছি, আর বাম পক্ষে যেটা ছিল এটাকে ডান পক্ষে নিলাম। এটা কিন্তু সুন্দর গোছানো থাকে জিনিসটা। এখন এই ক স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে এর সাথে একটা বিয়োগ হবে, আমরা ওর পাশেও লিখতে পারি -ক স্কোয়ার, যেহেতু ওখানে প্লাস ছিল, আর এগুলো যেমন ছিল তেমনই রেখে দিলাম। আচ্ছা, এখন যেটা হবে এইটা বিয়োগ দিলে দুইটা ক স্কোয়ার থেকে একটা ক স্কোয়ার গেলে একটা ক স্কোয়ার থাকে, আর এই দিকটা যেমন ছিল তেমনই থাকলো। এখন এটা দেখো মিডিল টার্ম করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ। তো মিডিল টার্ম যারা সমস্যা আছে তারা অষ্টম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে, ভিডিও থাম্বনেলে দেওয়া আছে মিডিল টার্ম, সেখানে দেখে আসবে। এখানে আমি শর্টকাটে আসলে করাচ্ছি। 1 গুণন 5 করলে 5 আর 1 6 হয়, তো একটা নেব আমরা -5ক, আর 1ক যেহেতু লেখা যায় না শুধু ক, আর ফার্স্ট আর লাস্ট রাশি একই থাকে। সো এই পাশে থাকলো আমাদের 0। এখন এই দুইটা করে কমন নিতে হয়, এই দুটোর মধ্যে থেকে আমরা ক কমন নিলাম, তাহলে থাকবে হলো ক বিয়োগ 5। আর কিছু কমন না গেলে মিডিল টার্মের যে নিয়ম, 1 কমন নিতে হয় একটা, আর মাইনাস থাকার কারণে এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, সেদিকে নজর রাখতে হবে। আর এইটার সাথে একই জিনিস আসবে, এটা সবসময় মাথায় নিবা। তাহলে এটা হবে ক বিয়োগ 5 = 0। এখন এই দুইটা পদের মধ্য থেকে ক বিয়োগ 5, ক -5টা কমন নিতে হবে, তাহলে এই ক -1টা আরেকটা ব্র্যাকেটে এসে ঢুকবে, এটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ মিডিল টার্মে। এখন এই পজিশনে সমাধানের ক্ষেত্রে আমরা একবার এটা সমান 0 দেবো, একবার এটা সমান 0 দেবো। তো এটা সমান যদি আমরা 0 দিই, তাহলে যেটা হবে ক -5 সমান 0, তাহলে অতএব ক সমান -5, 0 + 5 লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি 5। আবার এটা সমান যদি আমরা 0 দিই, তাহলে ক -1 সমান 0, আর তাহলে ক এর মান দাঁড়াচ্ছে 1। তো আমরা দুটো মান পেলাম। এখন আমরা দেখি ওখানে কি অবস্থা। আমাদের অতিভুজ চেয়েছে, অপশনে অথবা দিয়ে থাকতে পারে, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো অতিভুজের দৈর্ঘ্য আসছে 5। হ্যাঁ, এখানে যে বিষয়টা আছে, সমকোণী ত্রিভুজের একটা শর্ত আছে। দেখো, এখন অতিভুজ আমাদের যদি 1 হয়, একটা জিনিস খেয়াল করো, ক মানে দুইটা মান আসছে আমাদের, তো কটাই আমরা অতিভুজ ধরেছিলাম, তাহলে অতিভুজ একদিকে আমরা পেলাম 5, আরেকদিকে পেলাম 1। এখন এই জায়গায় আমি বলে দিতে পারি যে অপশনে আসলে 1 নাই, তোমরা 5এই দাগ দিবা, কিন্তু জিনিসটা বুঝতেও হবে একটু, যে অতিভুজ যদি 5 হয়, দ্যাট ইজ স্কয়ার মান, তাহলে সেক্ষেত্রে লম্বর মান কত হয়, ভূমির মান কত হয়, আমরা একটু সেটা যদি দেখে আসি। তো সরি 1 5 উত্তর হবে, এটা শিওর। যদি অতিভুজ 1 হয়, তাহলে এইখানে আমরা লম্বের জায়গায় যদি 1 বসায় দিই, কয়ের মানটা লম্ব আমরা বের করছি, তাহলে ক মানে অতিভুজ, যেটা আমরা 1 যদি সাপোর্ট করি, তো 1 হলে 1 - 1 করলে 0 হয়, তাহলে লম্ব 0।
একটা বাহুর দৈর্ঘ্য যদি 0 হয়ে যায় তাহলে তো হবে না। সো অ্যান্সার এটা হবে এবং অপশনে আসলে 1 নেই 5ই আছে। সব দিক থেকে আমরা বুঝে যাবো, বুঝতে এটি একটু সুইট, তোমাদেরকে চালাক চতুর হতে হবে কিন্তু। আসলে ওই অল্প সময়ের মধ্যে দেখা যায় যে এই এতগুলো 80টা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া, অনেক সময় দেখো বড় বড় অঙ্ক দিয়ে রাখি। আচ্ছা, নেক্সটে আমরা যাব 22 নম্বর, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। তাহলে হু থাকলে বাই হোম বসে, আর বাই হোমের ক্ষেত্রে বেশ একটু জটিল নিয়ম, সেটা হলো এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা ডিপেন্ড করে এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসে তার উপর। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর বিইংটা কিন্তু এই জায়গায় বসে, বিইং বিনগুলো সবসময় এই জায়গায় বসে। সো বাই হোম ইজ দিস মেস বিইং ক্রিয়েটেড, এটাই হবে অ্যান্সার। দ্য বুক ট্রেজারার আইল্যান্ড ইজ বাই, মানে কার লেখা, তাহলে স্টিভেনসন। অক্ষীর সমীপে সংক্ষেপে কি বলা হয়, তাহলে সমক্ষ, সমক্ষ। অক্ষীর সমীপে সমক্ষ, অক্ষীর, আর অক্ষীর অভিমুখে হলে হবে প্রত্যক্ষ। পানির স্ফুটনাঙ্ক, মানে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস। আর গলনাঙ্ক বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস যদি কখনো গলনাঙ্ক আসে। তো আমরা এবার 26 নম্বরে যাব। আমি বইটা একটু সেটিং করে নিচ্ছি। অলিক এর বিপরীত শব্দ কি, তাহলে অলিক মানে কাল্পনিক যেটা, তাহলে হবে সত্য। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু আহ্বান করেন, আর স্পিকার হলো পরিচালনা করেন। আচ্ছা, আমি আমরা এগুলো কোন ধরনের সর্বনাম, তাহলে বাংলা ব্যাকরণে যে সর্বনাম পদ আছে যেটা ইংলিশে প্রোনাউন, নাউনের পরিবর্তে বসে, তাই আমি আমরা এগুলোকে ব্যক্তিবাচক, ইংলিশে যেটা পার্সোনাল প্রোনাউন বলা হয় এটা। আচ্ছা, 29 নম্বর, দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি, তাহলে এটা হবে দ্য প্রফেসর ওয়াজ গিভেন অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে পারমিশন দেওয়া বা অনুমতি দেওয়া, এরকম বিষয়। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশনস, মানে প্রতিটা ড্রাইভার তার নিজের অ্যাকশন বা কাজের জন্য কি রেসপন্সিবল থাকবেন, দায়িত্ববান থাকবেন আর কি, দায়ী থাকবেন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত এত এত, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে। সো এটা একদম সিম্পল বিষয়, সেটা হলো অনুপাত থাকলে আমরা এই জায়গাগুলো ক ধরে নিতে পারি, যে মনে করি একটি বাহু হলো 1 ক, যেহেতু লেখা যায় না শুধু ক, দ্বিতীয় বাহুটা হলো 2 ক, আর তৃতীয় বাহু কোণ, একটা প্রথম কোণটা ধরলাম 1 ডিগ্রি, দ্বিতীয় কোণ ক ডিগ্রি, 1 ক যেহেতু লেখা যায় না শুধু ক ডিগ্রি, আর দ্বিতীয় কোণটা 2 ক ডিগ্রি, আর তৃতীয় কোণটা হলো 3 ক ডিগ্রি, মানে অনুপাতের প্রত্যেকটা সংখ্যার সাথে একটা করে ক ধরে নেওয়া যায়। তারপরে 3 কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা প্রশ্ন মতে যদি ক যোগ 2 ক যোগ 3 ক সমান সমান 180 লিখি, তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে আমরা সেটা একটু দেখাই। ক যোগ 2 ক যোগ অনুপাতটা যেটা ছিল 1 2 3, তাহলে 1 ক যেহেতু লেখা যায় না আমরা শুধু ক লিখলাম, আর একটা 3 ক, এত ডিগ্রি। তো এই 3টা কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন সমাধান করলে 3 আর 2 5 আর 6 ক, তাহলে 6 ক সমান বাংলা ইংলিশ মিশাল হয়ে গেল, তো এটা 6 করে দিই, যাই হোক 6 ক সমান 180, তাহলে ক সমান হবে 180/6, 318, তার মানে 30 ডিগ্রি। তার মানে কোণগুলো দেখো, একটা হলো কয়ের মান যেহেতু 30, তাহলে একটা 30 ডিগ্রি, 2 ক মানে 2 গুণন 30, তাহলে 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আর এইখানে কয়ের মান বসালে 3 30 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো অ্যান্সার হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, নেক্সটে আমরা 31 শেষ করে ফেললাম, আমরা এবার 32 নম্বরে যাব। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। আচ্ছা, এটা আমি এখানেই দেখিয়ে দিই, সোজা অনেক। সেটা হলো 12 বারে ঘুরে হচ্ছে, মানে এরা একবারে করেছে আসলে, আমি একটু ডিটেলস যদি দেখাতে চাই তোমাদের, একবারে হয়তো নাও বুঝতে পারো অনেকে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। আচ্ছা, 5 সেকেন্ডে কত, তাহলে একবারে ঘুরে, একটা চাকা যখন একবার টোটাল রাউন্ডটা ঘুরে এটাকে বলা হয় 360 ডিগ্রি ঘোরা, মানে একবার ঘুরলে। ধরো এখানে চাকার যে পাম দেওয়ার জায়গাটা থাকে, এটা আবার ঘুরে পুরো ওই জায়গায় যদি আসে ঘুরে,
তাহলে মানে বৃত্তের কেন্দ্রে সরাসরি 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, এটা হলো মূল কথা। তো সেক্ষেত্রে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, তার মানে প্রতি মিনিটে যদি সে 12 বার ঘোরে তাহলে একবারে কত ডিগ্রি কোণ ঘোরে? একবার ঘুরলেই 360 ডিগ্রি হয়, তাহলে একবারে হয় 360 ডিগ্রি। এরকম সে যদি 12 বারে ঘোরে, তাহলে 12 বারে এটা দিয়ে আমরা গুণ দেবো, তাহলে এই যে 360 গুণন 12 করলে 4320 ডিগ্রি হয়। এখন এখানে আরেকটা সমস্যা, যেটা মিনিটে দেওয়া আছে আর চাইছে হলো সেকেন্ডে, তাহলে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে এত ডিগ্রি কোণ ঘোরে। তারপরে ঐকিক নেমে গেলাম, 1 সেকেন্ডে ঘোরে এত বাই 60, এখানে ডিগ্রিগুলো না দিলেও হবে, ফাইনালি অ্যান্সারে ডিগ্রি আসলেই হবে। আর 5 সেকেন্ডের কথা যেহেতু চাওয়া হয়েছে, 5টা উপরে দিয়ে কাটাকাটি করলে 360 হবে অ্যান্সার। আচ্ছা, অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশনটি কি হবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয়। তাহলে অ্যামিনেবল টু, অ্যামিনেবলের সাথে টু হয়, যেটার মানে হলো নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন, অর্থচালিত মানে অর্থের দ্বারা চালিত, বা নিয়ন্ত্রিত মানে কি কন্ট্রোলে থাকা, হতে আগ্রহী, এরকম একটা বিষয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইটিং? বিপরীত শব্দ চাওয়া হয়েছে, তাহলে ইন্টারন্যাশনাল। আনউইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত বা অনভিপ্রায়িক, এর বিপরীত শব্দ হলো ইচ্ছাকৃত, যেটা হবে ইন্টেনশনাল, এটাকে বলা হয় ইচ্ছাকৃত। আচ্ছা, দ্য ফেমিনিন অফ র্যাম, ভেড়ার স্ত্রীলিঙ্গ কি? তাহলে ইউই, একদম বেশ আনকমন কিন্তু, ইউই, মহিলা ভেড়া যেটা। আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত এবং এত, বাগানটির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ভালো একটা কোশ্চেন। তো আমরা এখানেই দেখাই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো 20% বেড়ে গেছে, তার মানে কি 100 মিটারে বাড়ে হচ্ছে, যদি বাড়ে যেহেতু হয়ে গেছে, আমরা একবারে যদি যোগটা ভাবি যে বেড়ে কত হলো 120, তাহলে 100 মিটারে নতুন দৈর্ঘ্য 120, আর একে কত, আর 150 মিটারে কত, এটা ঐকিক নিয়মে আমরা বের করে ফেললাম, 180 আসলো। আর প্রস্থের ক্ষেত্রে 10% বাড়ে, তাহলে 100 মিটার নতুন, 100 মিটারের ক্ষেত্রে নতুন প্রস্থ হচ্ছে 110, হ্যাঁ, তার মানে নতুন তাহলে বাগানের ক্ষেত্রফল হলো এই দৈর্ঘ্য গুণন প্রস্থ করে নিলাম। যত দ্রুত তুমি জিনিসটা করতে পারলা ততই সুবিধা। আর যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি তাহলে এটা আরও একটু অন্যভাবে দেখাতে পারি, মানে এটা আসলে শর্টকাটে করেছে ওরা। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত মিটার, বাগানটির দৈর্ঘ্য এত % এবং প্রস্থ এত % বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে দেখো দৈর্ঘ্যের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, আমরা উপরে হেডিং দিলাম যে এখন আমরা দৈর্ঘ্যের করছি। তো দৈর্ঘ্য হলো 20% বাড়ে, তার মানে 100 মিটারে বাড়ে, ওরা যেমন একবারে 120 করে দিছে যোগ, আমরা এইভাবে করতে পারি, 100 মিটারে বাড়ে হলো 20 মিটার। আর তাহলে দৈর্ঘ্য আছে কত? দৈর্ঘ্য হলো আমাদের 150 মিটার, তাহলে ঐকিক নিয়মে আমরা যাই, 1 মিটারে বাড়ে 20/100 মিটার, আর 150 মিটারে বাড়ে, এটা উপরে যাবে 20 গুণন 150/100। আমরা শর্টকাটে এখানে 0 কেটে দিতে পারি, বা অথবা 20 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, 5 20 100, আর এটা দিয়ে কাটলে 30, হ্যাঁ, তাহলে 30 মিটার কি হলো দৈর্ঘ্য বাড়ে। তাহলে দৈর্ঘ্যটা কত হলো? নতুন দৈর্ঘ্য, এই নিয়মটা বেশি সোজা লাগবে। নতুন দৈর্ঘ্য ছিল কিন্তু 150, আর বেড়ে হলো কত? 30, 20% বাড়াতে 30 বাড়লো, তাহলে দৈর্ঘ্য দাঁড়ালো কত? 180 মিটার। এই আবার প্রস্থের সময় আমরা দেখি প্রস্থ কত % বেড়েছিল? 10%। তাহলে প্রস্থ হচ্ছে 100 মিটারে বাড়ে 10 মিটার, অতএব 1 মিটারে বাড়ে 10/100, আর প্রস্থ দেওয়া ছিল হলো 100 মিটার, তাহলে 100 মিটারে কত বাড়ে? 100 মিটারে বাড়ে 10 গুণন 100/100, 100 কাটলে তাহলে 10 মিটার বাড়ে। 10 মিটার যদি বাড়ে, তাহলে নতুন প্রস্থ কত দাঁড়াচ্ছে? প্রস্থ ছিল আমাদের 100, আর 10 বাড়লো, তাহলে 110। এখন ক্ষেত্রফল চাওয়া হয়েছে এই নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, 180 গুণন 110 দিলেই ক্ষেত্রফলটা বের হয়ে আসবে, যেটা রেজাল্ট হলো 19,800। আর ক্ষেত্রফলের এককে তোমরা জানো নিশ্চয়ই, বর্গ লিখতে হয়, অর্থাৎ বর্গমিটার। তো এটা আমাদের ছিল 36 নম্বর কোশ্চেন। আমরা একটা জোরে আগাতে চাচ্ছি। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা পাবনা। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? হি ওয়াজ হাং ফর মার্ডার, তাহলে হাং হয় না, এই যে হ্যাং হলো ভার্ব, হ্যাং মানে ঝুলে থাকা, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার।
তাই না, ফাঁসি দেওয়া অর্থে ব্যবহার হয়। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? খুব সুন্দর কোশ্চেন। তো 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাই না, তাহলে মৌলিক সংখ্যাগুলো তোমাকে চিনতে হবে যে সংখ্যার শুধুমাত্র 2টা গুণনীয়ক থাকে। তো যেমন 11 আসবে, কিন্তু ওখানে চাইছে দেখো যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে লাস্টে শুধু 9 থাকবে। তো 11 তো আমরা একক স্থানীয় অঙ্ক যেহেতু 1 তাহলে নেব না, কিন্তু এমনি পড়ে যাবো জিনিসগুলো যে 11-র পর 13, হ্যাঁ, তো একবারে আমরা 9 যেহেতু থাকবে তাহলে 1-এর ঘরে আমরা 19টা ভাবতে পারি যে হ্যাঁ 19 মৌলিক সংখ্যা। তারপরে 19-এর পর যেটা আসে 29, এটাও মৌলিক সংখ্যা, মৌলিক না হলে নিতে পারবো না। 39 দেখো আমরা নিতে পারবো না, কেন? 39কে 3 দিয়ে ভাগ যায়, 13 বার যায়, আবার 13 একটা গুণনীয়ক, 13 দিয়ে 3 বার যায়। সো এটা 9 থাকলেই যে হবে তা না, যেহেতু মৌলিকের কন্ডিশনে পড়লো না। আচ্ছা, তারপরে 49ও হবে না, 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ। তারপরে 59 একটা খাঁটি মৌলিক সংখ্যা। তারপরে 59-এর পর হ্যাঁ আর হবে না, 60 পর্যন্ত বলা আছে। তো আমরা পেলাম দেখো 1টা 2টা 3টা। এখন চাচ্ছে তাদের সমষ্টি কত, তার মানে এই 3টা আমরা যোগ করলে ইনশাল্লাহ উত্তর পাবো। 9 9 18, 18 আর 9 27, 27-এর 7 হাতে 2, 5 আর 2 7, 8 9 10, 107 ইনশাল্লাহ অ্যান্সার। দেখছো 107। আচ্ছা 40, হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম, তাহলে কোনটা বহুবচন ফর্মে আছে? এটা হবে বোরেক্স। আচ্ছা, বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? এর আগের কোশ্চেন আমরা দেখেছিলাম কোথায়, যেটার উত্তর ছিল লাহোর, পাকিস্তানের। তো এটা 6 দফা 66 সাল সবাই জানো, কিন্তু ডেটটা হয়তো মনে থাকে না, 5ই ফেব্রুয়ারি মনে রাখতে হবে। আচ্ছা, ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাক্যকে ভাষার মূল উপকরণ বলা হয়। আর এটা বীজগণিতের সুন্দর মান নির্ণয়ের অঙ্ক, যেটা আমরা এর আগেও দেখেছি। এটা আমরা উভয় পাশে ঘন করে দেবো যখন কিউব চাবে, আর এখানে স্কোয়ার পাওয়ার অথবা 4 পাওয়ার চাইলে আমরা এটা উভয় পাশে বর্গ করে করব। তো আমরা এই মানটা নিচ্ছি x - 1/x = 1। এটা আমরা 43 নাম্বার করছি, x - 1/x = 1, বা এটা দুই পাশে আমরা উভয় পাশে বর্গ করব। এটাও স্কোয়ার করলাম, এটাও স্কোয়ার করলাম। এখন এই জায়গাটা আমরা বর্গের সূত্রে ফেলবো, স্কোয়ার -2ab, আর এটা একবারেই +b², আর 1 স্কোয়ার মানে 1। এখন এই জায়গাটা x কাটা যায়, -2টা ওই পারে আমরা +2 করে দিলে গিয়ে 3 হয়ে যাবে এটা। তাহলে x² + 1/x², 1 + 2 না লিখে আমরা একবারে 3 করে দিলাম। আমরা তারপরে দেখি কি চেয়েছে, ও সরি এটা তো কিউব চেয়েছিল, আমি নিজেই ভুল করেছি, মানে এটা উভয় পাশে ঘন করে করতে হতো। প্রথমে যে মানটা ছিল এটা হলো স্কোয়ার পাওয়ার বা 4 পাওয়ার চাইলে বর্গ করতে হবে, আসলে কথায় কথায় ভিডিও করতে গেলে অন্যদিক চলে যায়। তো এটা আমরা উভয় পাশে ঘন করব, আর এটা আমি এর আগেও দেখিয়েছি, ঘনর a³ - 3a² b + 3ab² - b³। এই ফর্মটা আমরা না ফেলে ওটার আরেকটা ফর্ম আছে, যেটা এই ফর্মটা আসলে দেখাতে গেলে ভিডিওগুলো লং হয়ে যায়। নর্মালি যে ঘনসূত্রটা আছে ওইটা না ফেলে আগে ওইটাই লিখতে হবে, a³ - 3a² b + 3ab² - b³। এটা ঘনসূত্র মাইনাসের। সো এটা কিছুই না, এই দুটো জাস্ট পাশাপাশি নেওয়া, অর্থাৎ a³ - b³, আর এইটাকে সামনে রেখে এই দুটোর মধ্যে থেকে আমরা -3ab কমন যায়, এটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে a, আর এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসটার কারণে, এটা মাইনাস। সো এইটা মানে যদি এটা হয়, হ্যাঁ, তাহলে এটা মানে ওইটা, এটা জাস্ট একটা ফর্ম। সো মান নির্ণয়ে যখনই তোমরা উভয় পাশে ঘন করবা এই ফর্মটা ফেলবা, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। ওই ফর্মে ফেললে আবার তোমার ওই জায়গাটা কিন্তু কমন নিতে হবে। সো আমরা এটা বি বিবেচনা করে a³ - b³ - 3ab × a - b, আর ডান পাশে ছিল = 1। তো এখানে এক্সটা আমরা কাটলাম, আর এইখানে আবার ওই মানটা বসিয়ে দিতে হয়, x - 1/x এর মান যেটা 1 ছিল, এইভাবে 3. এটা 1 = 1। তো এটা 3কে 3 করে ওই পাশে আমরা মাইনাস আছে প্লাস করে দিয়ে একবারে বুঝে নিলাম যে এটা 4 হবে। সো অ্যান্সার আমরা তখনই খুঁজে নেব যে কোথায় 4 আছে। এটা আসলে মানে দশমিক শূন্য দিছে, দশমিক শূন্যের পরে দাম নেই, তোমরা জানো যে 4ই অ্যান্সার হবে। আচ্ছা 43 নম্বর আমরা শেষ করলাম, এবারে আমরা যাব 44 নম্বরে। আচ্ছা, কোন বানানটি সঠিক? তাহলে আসক্তি বানান, দন্ত স, পেটকাটা মধ্যন্য স অনেকেই ভাবে, এটা হবে না। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে হ্যাভ ইউ এভার বিন, এখানে বিন বি মানে কিন্তু যাওয়া বুঝিয়েছে, যার পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হয়েছে টু কক্সবাজার।
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। ফাইন অঙ্ক, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত। তো এখানে খুবই আসলে একবারে করে দিয়েছে, হ্যাঁ এটা বইয়ের বিষয় যেহেতু একবারে এটা আমার মনে হয় না সহজে তোমরা বুঝবা। তো আমি এটা ডিটেলস একটু বুঝাই দিয়ে করাইতে চাচ্ছি তোমাদের। সেক্ষেত্রে এটা আমরা 46 নম্বর অঙ্কটা করছি। তো প্রথমে ছাত্র সংখ্যাটা আমরা শর্টকাটে বেশি লিখব না, মনে করি টরি লিখছি না। ছাত্র সংখ্যাটা আমরা হচ্ছে ক ধরে নিলাম, মনে করি টোটাল ছাত্র সংখ্যা হলো কজন। আচ্ছা, এখন যেটা করতে হবে যে ওরা যেটা প্রথমে বলছে দেখো 4 জন করে বসলে 3টা বেঞ্চ খালি থাকে। হ্যাঁ, তো আমরা ঐকিক নিয়মে বেঞ্চ সংখ্যাটা বের করব। তাহলে বেঞ্চটা আমরা ডানে ফেলবো। এখান থেকে আমরা যদি সাজাই যে 4 জন বসে একটি বেঞ্চে, 4 জন বসে একটি বেঞ্চে, অতএব তাহলে ঐকিক নিয়ম যেহেতু একে বের করতে হবে, 1 জন বসে 1/4টি বেঞ্চে। আর টোটাল স্টুডেন্ট আমার কত, কজন, তাহলে কজন বসে, তাহলে 1 গুণন ক মানে ওটা আসলে কই হবে, আমরা ডাইরেক্ট ক/4টি বেঞ্চ বের করে রাখলাম। আচ্ছা, ঠিক একইভাবে এখন 6 জন দাঁড়িয়ে থাকা মানে এখানে একটা জরুরি ইম্পর্টেন্ট বিষয় দেখো, টোটাল স্টুডেন্ট যদি কজন হয়, হ্যাঁ তার মধ্যে 6 জন যদি দাঁড়িয়ে থাকে তাহলে বসা স্টুডেন্টের সংখ্যা কত সেটা তোমাকে জানতে হবে। কারণ এক্ষেত্রে কিন্তু যে 4 জন করে বসলে কেউ দাঁড়ায় থাকেনি, সো আমরা টোটাল স্টুডেন্টের সংখ্যাটা দিয়েই বেঞ্চের সংখ্যাটা বের করেছি। আর এক্ষেত্রে এখন যেটা করতে হবে যে 6 জন দাঁড়িয়ে থাকলে, হ্যাঁ 6 জন দাঁড়িয়ে থাকলে তাহলে হচ্ছে বসে থাকা ছাত্র কয়জন আছে, তাহলে টোটাল কজন, আর তার মধ্যে 6 জন দাঁড়ায় ছিল, তাহলে ক বিয়োগ 6 জন, এটাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এখানে। আচ্ছা, এখন বলছে যে 3 জন করে যদি বসে তাহলে 6 জনকে দাঁড়ায় থাকতে হয়। তাহলে দেখো 3 জন বসে, এখানে আমরা ওই যে বেঞ্চটাকে ডানে ফেলবো, 3 জন বসে একটি বেঞ্চে, অতএব 1 জন বসে 1/3টি বেঞ্চে। আর বসা স্টুডেন্ট যেহেতু এটা ছিল এই জন্যই এখানে কিন্তু ক দিয়ে বের করা যাবে না, যেহেতু দাঁড়ায় থাকছে আর কি। ক বিয়োগ 6 জন বসে, তাহলে 1 গুণন এটা দিলে এটাই আসবে, সো আমরা একটা লিখছি না, ক বিয়োগ 6 সমান 3। এখন এই বেঞ্চের সংখ্যা আর এই বেঞ্চের সংখ্যা আমরা কিন্তু সমান আকারে লিখব, তাই না? সরি, সমান না, এটা যেটা এখন করতে হবে যে এখন আমরা সমীকরণ গঠন করব প্রশ্ন মতে দিয়ে, এই যে এই জায়গাটা সরাসরি যে x/4 যখন হয় তখন হচ্ছে 3টা বেঞ্চ খালি থাকে, যেহেতু এটা বেঞ্চ সংখ্যা, হ্যাঁ এগুলো সব বেঞ্চ সংখ্যা, তাহলে x/4টা বেঞ্চের ক্ষেত্রে 3টা বেঞ্চ খালি থাকে, সমান যদি এই সংখ্যক বেঞ্চ হয় ক - 6/3, তাহলে আবার কি হয়, মানে এটা তখন সমান হয়, মানে বেঞ্চ সমান করে নিতে হবে। এখানে যেহেতু বসা স্টুডেন্টের সংখ্যা বের করা হয়েছে, এখন এইটা এর সাথে 3টা বেঞ্চ খালি থাকা মানে বেঞ্চটা যোগ করে দিতে হবে, কারণ ওখানে আমরা কোনো কাজ করিনি কিন্তু। সো এখন এটা সমাধান করলেই হয়ে যাবে। তো একদিকে আসলে ক, একদিকে এক্স চলে আসছে, এটা একইভাবে ক/4। তো আমরা এই সাইডটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ক/4 বিয়োগ ক বিয়োগ 6/3 সমান -3, এই 3টাকে ওই পাশে পাঠালাম। এটাও লসাগু করে করা যেত, কোনো সমস্যা না, তারপরে আর গুণ করলে হয়ে যেত। তো এটা লসাগু হবে 12, 4 দিয়ে 3 বার যায়, তাহলে 3ক, -3 দিয়ে 4 দিয়ে এটা গুণ করলে আবার হাই ভোল্টেজ, সামনে মাইনাস আছে, সাইনও চেঞ্জ হয়ে যাবে, সেটাও ভাবতে হবে। 4ক, আর এটা হবে -7 প্লাস 4 6 24 সমান -3। বাস, এটা বিয়োগ করলে মাইনাস ক হয়, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, 1 ক লেখা যায় না, তাহলে ক প্লাস 24, আর এটা আমরা একবার ওই পাশে গুণ করে দিই, যেহেতু ভাগ আছে এই পাশে, তাই -3 × 36। নেক্সট লাইনে 24কে আমরা ওই পারে মাইনাস করে দিচ্ছি, তাহলে -36, এটা প্লাস ছিল গিয়ে মাইনাস হলো, আর একই চিহ্ন থাকলে তোমরা জানো ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, ভুলেও এখানে -7 এসে প্লাস পড়া যাবে না। 6 4 10 0 হাতে 1, 3 2 5 4 6, দুই পাশে মাইনাস ক্যান্সেল করলে কয়ের মান 60, তো টোটাল স্টুডেন্ট সংখ্যা 60 জন। ওকে, 47, আই হ্যাভ এ বোট মেড অফ উড, তাহলে আমার একটা বোট আছে, নৌকা আছে, মেড অফ উড, যেটা কাঠের তৈরি। দ্য আন্ডারলাইন ফেজ ইজ, এটাকে কি ধরনের ফেজ বলা হয়? তাহলে পাস্ট পার্টিসিপল ফেজ বলা হয়। কেন? দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে দোষ গুণ অবস্থা বোঝায়, যেমন আই হ্যাভ এ বোট, আমার একটা বোট আছে, তাহলে বোট একটা কি নাউন, হ্যাঁ, তাহলে সেই বোটটা কেমন, মেড অফ উড, এটা পুরোটাই দেখো একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, দোষ গুণ অবস্থা, হ্যাঁ, তো এই জন্যই এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফেজ। আচ্ছা,
এটা ভাগশেষ উপপাদ্যের একটা অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস পি যদি x মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত হবে। তো এটা যদি x মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে f অফ 5 হবে, f অফ 5 ইকুয়াল টু 0 হবে। তো এইসব ক্ষেত্রে আমরা এখানে দেখো কি বলে এই যে এখানে এক্স এর মানটা আমরা এটা আসলে দেখাতে গেলে অনেক ডিটেলস হবে, এরাও দেখায়নি বা আমিও দেখাতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যায়। এফ অফ 5, তো এখানে এক্স এর জায়গাটা আমরা 5 বসাবো, তারপরে আস্তে আস্তে সমাধান করলে এটা পি এর মান চলে আসবে -7। ষোড়শের সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে শর্ট যোগ 10, একদম আনকমন কিন্তু, শর্ট যোগ 10 ষোড়শ। আচ্ছা, এবার আমরা 50 নম্বরে চলে যাচ্ছি। 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড়, আসলে তোমাদের মনে হয় ভালো দেখা যাচ্ছে না, গড় হলো 35 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত? তো গড়ের অঙ্কগুলো যেটা করতে হয় যে গড় থেকে আগে মোটে নিয়ে আসতে হয় সমষ্টি, যেটা সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা। তো এখানে আছে 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক আর 1 জন বালকের হচ্ছে যে গড় বয়স হলো 35 বছর। তাহলে এদের মোট বয়স হবে এই গড় গুণন কয়জন ব্যক্তি আছে, এটা হলো রাশির সংখ্যা। তো আমরা সরাসরি এদের মোট বয়স হিসেবে লিখছি, বা এখানে করা আছে যদি দেখি ভালো এটাই করতে পারবো। হ্যাঁ, 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক আর 1 জন বালকের মোট বয়স, তাহলে এই যে গড় গুণন রাশির সংখ্যা, কেন তো এখানে রাশি দেখো 15, এই যে 8 আর 6 14, 14 আর 1 15, তাহলে এটা তাদের মোট বয়স বের হলো। এখন বলেছে পুরুষদের বয়সের গড়, তাহলে পুরুষ কয়জন আছে দেখি, পুরুষ আছে 6 জন, তাহলে 6 জন পুরুষের যদি গড় বয়স হয় 40 বছর, তাহলে 6 জন পুরুষের মোট বয়স হবে গড় গুণন রাশির সংখ্যা, তাহলে 40 গুণন 6 240 বছর। আর স্ত্রী লোকদের বয়সের গড় দেওয়া আছে 34। হ্যাঁ, সো স্ত্রীলোক যেহেতু 8 জন আছে, তাহলে 8 জন স্ত্রীলোকের গড় বয়স যদি 34 হয়, তাহলে মোট বয়স হবে গড় গুণন রাশির সংখ্যা, তাহলে 34 গুণন 8 272 বছর। এখন আমরা স্ত্রীলোক আর পুরুষদের যে বয়সের সমষ্টি আমরা পেয়েছিলাম সেটা টোটাল করে নিলাম 512 বছর। তাহলে বালকের বয়স কত হবে? 15 জনের টোটাল যেহেতু 15 জন ছিল, তাহলে 15 জনের এইটা যেটা আমরা ছিলাম 525, এই 15 জনের বয়সের সমষ্টি থেকে আমরা যদি 6 জন পুরুষ ও 6 জন 8 জন স্ত্রীলোকের মোট বয়সটা বিয়োগ দিই, তাহলে কিন্তু হচ্ছে যে বালকের বয়সটা বের হয়ে আসবে, যেটা অপশন হলো 13 বছর। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? তাহলে পূরক কোণ চাইলে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হয়, কেননা দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। আর সম্পূরক চাইলে 180 থেকে বিয়োগ দিতে হয়, সো 90 বিয়োগ 40 করলে 50 ডিগ্রি আসে। আচ্ছা, নিত্য সমাসের উদাহরণ কোনটি? তাহলে অন্তর যেগুলো হয় দেখো, যে দেশান্তর, গৃহান্তর, অনেকগুলো উদাহরণ আছে এখানে। কালান্তর, হ্যাঁ, গ্রামান্তর, অন্য গ্রাম, এগুলো হলো ব্যাস বাক্য। তারপরে ভাষান্তর, এগুলো সব নিত্য সমাস বলা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা দেশ আছে, হ্যাঁ, তাদের মধ্যে কোন দুটি? তাহলে চীন আর আমেরিকা যুক্তরাষ্ট্র, এরা বিরোধিতা করেছিল। মিস্টার আতিক ড্যাশ, তাহলে উড রেদার হবে, এটা একটা মডেলস অক্সিলারি ভার্ব। আমরা একটু দ্রুত আগাতে চেষ্টা করছি। দ্য প্লুরাল ফর্ম অফ ফেজ, ফেজ মানে FEZ, ফেজ মানে হলো টুপি, তো লাস্টে জেড থাকলে ES বসে, ফেজেস। আচ্ছা, এত 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 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তো এটা আশা করি তোমরা পারো, যে এই অঙ্ক 4টা দিয়ে যদি আমরা একটা বৃহত্তম সংখ্যা গঠন করি, তাহলে যেটা হবে বৃহত্তম সময় 0টা সবার লাস্টে দিতে হয়, আর তার আগে আমরা 3 নেব সবার আগে, যেহেতু এটা সবচেয়ে বড়, তারপরে নেব কত 2, তারপরে 1 0, আর ক্ষুদ্রতম সময় 0কে সেকেন্ড পজিশনে রাখতে হয়। আচ্ছা, ক্ষুদ্রতম যেটা হবে 0 প্রথমে যেহেতু বসতে পারে না, তাহলে 1, তারপরে 0, তারপরে 2, তারপরে 3, এই দুটো আবার বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করে ফেলি। 7 হাতের এক এখানে আসলো, 3 আছে 11 হবে, 8 হাতের এক আসলো 1, 2187, ইজ অ্যান্সার 2187। আচ্ছা, ওকে। এ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড, মানে যে ব্যক্তিটা ডিকশনারি লেখে বা এটা সংস্করণ করে তাকে কি বলে? ভালো একটা কোয়েশ্চেন কিন্তু এটা। তাহলে লেক্সিকোগ্রাফার বলা হয়, লেক্সিকোগ্রাফার, মনে রাখতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? তাহলে এটা হলো হ্যাঁ, কারেক্ট সঠিক বানান কোনটা? তাহলে IRRESIS, তাহলে ইরেসিস্টিবল, এটা সঠিক বানান। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4 5 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো
এখানে একটা জিনিস যে ত্রিভুজের ক্ষেত্রফল নর্মালি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, তিনটা বাহু তিন রকম, এটাও দেখতে বিষমবাহু লাগছে। তবে এই কোশ্চেনগুলো যেটা হয় অত বড় জিনিস দেয় না, ওটার বড় সূত্র আছে। তো এখানে সবসময় সমকোণী ত্রিভুজটাই দেয়, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝবা তার বুদ্ধি হলো যে তিনটা বাহু দেওয়া হবে, তার মধ্যে যে বড় বাহুটা তার উপর স্কোয়ার করে নিবা রাফে। এটা যদি এমন হয় যে বাকি যে দুইটা বাহু থাকলো তাদের স্কোয়ারের সমষ্টি, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এটা সমান যদি হয় তাহলে বুঝতে হবে সমকোণী ত্রিভুজ। দেখো এটা 25 5 স্কোয়ার, আর এইদিকে 9, আর এটা 4 স্কোয়ারে 16, 16 আর 9 25, তাহলে নিঃসন্দেহে এটা সমকোণী ত্রিভুজ। তাতে করে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে হাফ গুণন, তাহলে অতিভুজ কিন্তু সবসময় কি বড়টা হয়, তখনই আমরা বুঝলাম যে অতিভুজটা আমরা নেব না, ভূমি আর উচ্চতা নেব, অর্থাৎ বাকি দুইটা বাহু, অর্থাৎ 3 গুণন 4 ওজা, 4 গুণন 3 ওজা, কোনো সমস্যা না। তারপরে আমরা এটা কাটাকাটি করলে 3 দুগুণে 6, তো এই 6 হবে অ্যান্সার। বেলা অবেলা কালবেলা, এটার লেখককে তাহলে জীবনানন্দ দাশ। আচ্ছা, তারপরে আমরা আসছি পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত, এটা অবশ্যই ভালো একটা কোয়েশ্চেন, ফিনল্যান্ডের। তারপরে একটা অনুপাতের অঙ্ক দেওয়া হয়েছে যেটা 62 নম্বরে আছে। এটা যেটা ছিল আমরা এটা করে দেখাচ্ছি, 2x + 3y 2x + 3y বাই 3x + 2y = 5/6 হলে x/y কত হবে। তো এটা প্রথমে পুরো দামে তোমাকে বজ্র গুণন আড়াআড়ি গুণন করে নিতে হবে। যে কোনো এক কোণা আমরা আগে গুণ করতে পারি, তবে বড় এক্সটা রাখলে ভালো হয়। এটা 12x হবে আর এটা 15x, এই কোণাটা এই পাশে রাখলে একটু সুবিধা হয়। একবারে গুণ করে বসাবো, এই 5 দিয়ে দুটোকেই গুণ হবে, 3 × 5 = 15x প্লাস 5 দুগুণে 10y সমান এই কোণার সাথে এটা গুণ হবে, তাহলে 6 দুগুণে 12x আর প্লাস 3 6 18y। আচ্ছা, এখন আমরা এক্স ওয়াইগুলো সব এই সাইডে নিয়ে আসি, 15x এর পাশে এটা বসাই, -12x প্লাস 10y, আর এটা 18yটা প্লাস ছিল মাইনাস হয়ে আসলো। এগুলোকে যে কোনো পজিশনে বসানো যায়, কিন্তু আমরা যোগ বিয়োগ করবো জন্য পাশাপাশি নিয়ে নিলাম সদৃশগুলো। আর ডান পাশে তাহলে কি 0 থাকলো, সো এটা বিয়োগ করলে হবে 3x, আর এটা ভিন্ন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে 18 থেকে 10 গেলে 10, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -8y = 0। এখন আমরা দেখো 8yটাকে ওই পাশে পাঠাবো, 0+ লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি 8y। ওরা চাচ্ছে কিন্তু x/y, তাহলে x/y মানে কি x/y, এই ফর্মটা আনতে পারলেই হয়ে যাবে। তো আমরা কি করছি দেখো, এই ওয়াইটা 8-এর সাথে গুণন আছে, এই পাশে আসলে ভাগ হবে, তাই এক্সটা উপরে থাকলো, ওয়াই এসে নিচে ঢুকলো, নিচে আসা মানে ভাগ। আর এই 3টা এক্সের সাথে গুণন আছে, ওই পাশে গেলে ভাগ হবে। 8টা আগে লিখলাম, যে স্থানান্তর হচ্ছে না তাকে আগে লিখতে হবে। তো 8 স্থানান্তর হচ্ছে না, আর 3 এই পাশ থেকে আসলো, এটাই এখন আমরা যদি অনুপাতে ফেরত দিই, তার মানে 8:3। সো আমরা আশা করি এটাই অ্যান্সার, 8:3। হ্যাঁ, অপশন 8:3। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেছিলেন কোন সাংবাদিক? সাইমন ড্রিং, বিখ্যাত একজন। আর এটা খুবই সোজা, দেখো গুণনের সময় দেখো 0 এত পাওয়ারফুল যে একটা যদি 0 খালি থাকে আলহামদুলিল্লাহ পুরো জিনিসটাই 0 হয়ে যাবে অ্যান্সার। 0 দিয়ে যাকেই গুণ করবা 0 হয়। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? তাহলে সুপারসেট, এগুলো তো আসলে কিছু করার নেই, অসংখ্য ওয়ার্ড আছে, যে কোনোটাই আসতে পারে। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নাই? তাহলে নেপালের সাথে। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? তার মানে অতিবাহিত হওয়া, যেটা পাসিং হয়ে যাওয়া। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয়, তাহলে কুসুম যোগ ইতো, কুসুম যোগ ইতো। আমরা এবার 68 শেষ করলাম, আমরা 69 নম্বরে যেতে যাচ্ছি। আরও দেখো কতগুলো কোশ্চেন, মোট 80টা কোশ্চেন থাকে। কিরণ এর সমার্থক নয় কোনটি? তাহলে কিরণ মানে কি আলো, যেটা রশ্মি হয়, কর হয়, প্রভা হয়, তাহলে 9 হলো রবিটা। রবি মানে কিন্তু সূর্য। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উত্থাপন করা হয়েছিল? তাহলে এটা আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, তোমরা জানো। আচ্ছা, পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতাকে? সেই গ্রুপের বিজ্ঞানীদের নেতা ছিলেন মাকসুদুল আলম। আচ্ছা, জোয়ার ভাটার প্রধান কারণ? চাঁদের আকর্ষণের কারণে এটা হয়। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার আছে, বিপরীতার্থে, মিলনার্থে, বিরোধার্থে, সমার্থে, মানে একই। হাট আর বাজার কিন্তু একই, হাটটা একটু বড় আকারে হয়, বাজারটা একটু ছোট আকারে হয়, কিন্তু তুমি অন্যগুলো দেখলে বুঝতে পারবা। এই দেখো আয় ব্যয় বিপরীত, এটা এই বিপরীতার্থক, পরীক্ষাগুলো আসতে পারে। জমা খরচ মানে পুরো অপোজিট, লাভ লোকসান। আর মিলনার্থক হলো মা বাপ, মাসি পিসি, হ্যাঁ, চা বিস্কুট একই রকম। আর বিরোধার্থক হলো দা কুমড়া, যেটা দিয়ে একেবারে কেটেই ফেলানো যায়। অহিনকুল, স্বর্গ নরক, পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে হাট বাজারটা হবে সমার্থে। স্কাউটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল, এটা আমরা অনেকেই জানি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন।
তাসের ঘর অর্থ হলো ক্ষণস্থায়ী, কেননা তাস দিয়ে ঘর বানালে তাস তো কাগজ, এটাকে বাগধারায় বলা হয় ক্ষণস্থায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কমন কোশ্চেন, 1921 সালে। আচ্ছা, অঘারাম বাস করে অজপাড়া গায়ে, অঘা অজ, তাহলে এগুলো কি ধরনের উপসর্গ? অজ অঘা, এটা প্রায় বিসিএস পরীক্ষায় আসে, এটা খাঁটি বাংলা উপসর্গ। আচ্ছা, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত মিটার? সো এটা সুন্দর কোশ্চেন। দেখো, বৃত্তের পরিধির সূত্র তোমরা নিশ্চয়ই জানো, 2πr, পরিধিকে c দিয়ে প্রকাশ করা হয়। তো আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr স্কয়ার। এখন এখানে ক্ষেত্রফলও দেওয়া আছে, পরিধিও দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা অনুপাত তৈরি করে নিলাম। তুমি যে কোনো একটা উপরে রাখতে পারো, যেটাই করো। এরা যেমন ক্ষেত্রফলটা উপরে নিয়েছে, তাহলে এখানেও তোমাকে তাহলে এটাই সুবিধা হবে, যেহেতু ক্ষেত্রফলটা বড় আছে ভাগটা করতে সুবিধা হবে, নাহলে দশমিক আসবে, উত্তর একই হবে, সমস্যা না। যদি এটা উপরে নাও এটা নিচে নাও, এখানেও তাই করতে হবে। তো এটা উপরে বড়টা রাখাই ভালো হবে, ক্ষেত্রফলটা উপরে রাখো বাই পরিধি, আর ওইখানেও তাহলে ক্ষেত্রফল বাই পরিধি মানগুলো বসিয়ে দিলাম। তারপর এটা কাটাকাটি করলে 2 হবে, আর এদিকে দেখো আর স্কোয়ার আর একটা আর থাকে, আর পাই পাই কাটা যায়। হ্যাঁ, তাহলে থাকলো হচ্ছে উপরে একটা আর থাকে, তাহলে আর বাই নিচে 2 সমান 2, তাহলে এটা বজ্রগ্রহণ করে দিলে 4। সো ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো 4 মিটার। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? তো অনুপাতের অঙ্ক সিম্পলি মোট টাকা দেওয়া থাকলে অনুপাতের রাশির যোগফল করে করা যায়। অনুপাতের রাশিগুলো যোগ করে নিলাম, তারপরে ক্ষুদ্রতম, আমার এখানে তিনটাই তো বের করার দরকার নেই, এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতমটা লাগছে। তো এই সংখ্যাটা যেহেতু ক্ষুদ্রতম, এটা বের করবো, আর বৃহত্তমটা 4 দিয়ে আমরা কোনো কাজ করবো না, কিন্তু যোগের সময় থেকে অ্যাটেন্ড করতে হবে। তো ক্ষুদ্রতম অনুপাত মোটটা নিয়ে এর বা গুণন চিহ্ন দিয়ে অনুপাতের রাশির যোগফলটা নিচে রাখতে হয়, আর তুমি যেটা বের করছো সেটা অনুপাতের সংখ্যাটা নিতে হয় উপরে নিয়ে। এটা কাটাকাটি করলে 11 দিয়ে কাটলে এটা 13 বার যাবে, 13 দুগুণে তাহলে 26। আর বৃহত্তমর ক্ষেত্রে এগুলো সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই যে উপরের 2 এর জায়গায় বৃহত্তমর অনুপাতের ফিগারটা নিতে হবে 5 নিয়ে। এটা কাটাকাটি করলে আবারও 13 বার যায়, 5 13 65। এই দুটার আবার পার্থক্য চেয়েছে, পার্থক্য মানে বিয়োগফল, সো 65 বিয়োগ 26 39। তো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসলে বিশাল ভিডিও হয়ে যায়, লং হয়ে যায়, খুবই সমস্যা হয়ে যায়। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।